কর্ণাটকের একটি প্রত্যন্ত গ্রামে প্রতি বছর একই দিনে একজন করে প্রেগনেন্ট মহিলা বীভৎসভাবে খুন হয়ে যাচ্ছে। এভাবে পরপর 10 বছরে 10 জন মহিলা লাশ পাওয়া যায়। রাজীব নামের এক পুলিশ ইন্সপেক্টরকে এই কেসের দায়িত্ব দিয়ে সেই গ্রামে পাঠানো হয়, কিন্তু কোনো কারণে রাজীব তার কাজের প্রতি খুবই উদাসীন। চোখের সামনে ক্রাইম হলেও তার কিছুই যায় আসে না। তবে একসময় তার টনক নড়ে ওঠে যখন তার স্ত্রী সিরিয়াল কিলারের টার্গেটে পরিণত হয়। নিজের স্ত্রীকে বাঁচাতে রাজীব যখন এই কেসের তদন্ত শুরু করে, তখনই সামনে আসতে থাকে প্রেগনেন্ট মহিলাদের খুনের এক ভয়ঙ্কর ইতিহাস। কে ছিল এই সিরিয়াল কিলার? সে কেনই বা শুধুমাত্র প্রেগনেন্ট মহিলাদের টার্গেট করছে? রাজীব কি এই রহস্য ভেদ করে কিলারকে ধরতে পারবে? এমনই এক অসাধারণ সাসপেন্স থ্রিলার গল্প নিয়ে তৈরি আজকের মুভিটি, যার নাম হলো উসিরু। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। মুভির শুরুতেই আমরা একটি ঘটনা দেখতে পাই। কর্ণাটকের ঘন জঙ্গলে বাস করা মানুষদের একটা অদ্ভুত নিয়ম ছিল। কোনো নারী প্রেগনেন্ট হলে বাচ্চা জন্মের আগে পূর্ণিমার রাতে জঙ্গলে থাকা কাটাম্মা দেবীর মন্দিরে পুজো দিতে হতো। একবার ভজা নামের এক ব্যক্তি তার স্ত্রী নেত্রালীকে নিয়ে সেখানে পুজো দিতে এসেছিল। তবে সবাই যখন পুজোর কাজে ব্যস্ত, তখন হঠাৎই কেউ নেত্রালীকে অপহরণ করে নিয়ে যায়। সে কারণে ভজা স্ত্রীকে খুঁজে না পেয়ে কাটাম্মা দেবীকে অপবাদ দিয়ে রাগের বশে দেবীর মূর্তিটা দূরে ছুঁড়ে ফেলে দেয়। সেই ঘটনার পর কেটে যায় কয়েক বছর। একটি বাচ্চা মেয়ে জানালা দিয়ে নাটক দেখার সময় নরসিংহ সাজ দেখে ভয় পেয়ে তার মায়ের কাছে চলে যায়। তবে তার মা মেয়েকে বোঝায়, তুমি যার সাজ দেখে ভয় পেয়েছ সে আসলে কোনো রাক্ষস নয়, দেবতারই এক রূপ। এটা শুনে মেয়েটি মায়ের কাছে নরসিংহদেবের গল্প শুনতে চায়। এখানে মায়ের কথায় সিন শিফট হয় এক রাতের ঝুম বৃষ্টির মাঝে। একটি বাড়িতে নেশাগ্রস্ত এক লোক নাচছিল, কিন্তু হঠাৎ ঘরে থাকা সূর্য নামের আহত একটি বাচ্চা ছেলে কাচের বোতল দিয়ে লোকটির মাথায় আঘাত করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ চলে আসে। পুলিশ সূর্যকে থানায় নিয়ে গেলে সূর্য জানায় ওই লোকটা তার মাকে মেরেছে, তাই সে প্রতিশোধ নেয়ার জন্য লোকটাকে মেরেছে। তখনই কেউ এসআই সুন্দরামকে বাইরে ডেকে নিয়ে যায়। এসআই এর মেয়ের নাম হলো সিরি। এসআই সুন্দরামের স্ত্রী মারা গেছে, তাই সে সিরিকে প্রতিদিনই তার সাথে ডিউটিতে নিয়ে আসতো। মেয়েটা তখন খুব কান্না করছিল, তাই সূর্য সিরিকে একটা কাগজের নৌকা বানিয়ে দেয়। এরপর এসআই সুন্দরাম ফিরে এসে তার মেয়েকে নিয়ে যায়। পরদিন হসপিটালে এসে জানা যায় গতকাল যে লোকটাকে তারা হসপিটালে ভর্তি করিয়েছিল তার নাম হলো সাইমন। সে হসপিটালের স্টাফকে পিটিয়ে পালিয়ে গেছে। অন্যদিকে সূর্যকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়। সূর্য সেখানে নিজের মায়ের জন্য একেবারে ব্যাকুল হয়ে যাচ্ছে। এমনকি সে দেয়ালে মায়ের স্কেচ তৈরি করে তার সাথে কথা বলতো। মায়ের প্রতি এমন ভালোবাসা দেখে সিরির সূর্যের জন্য খুব মায়া হয়। ধীরে ধীরে তাদের দুজনের ভালো বন্ধুত্ব হয়ে যায়। একদিন সিরি সূর্যকে তার মায়ের দেয়া একটা পুতুল গিফট করে, আর সূর্য সিরিকে একটা কাগজের নৌকা। এরই মধ্যে একদিন শিবান্না নামের এক লোক সূর্যের সাথে দেখা করতে এলে সূর্য বারবার তার বাবা মার কথা জানতে চায়। শিবান্না সূর্যকে বারবার বোঝানোর চেষ্টা করছে তোমার মায়ের আঘাত লেগেছে, তাই তাকে এখন হসপিটালে ভর্তি করা হয়েছে। মায়ের কথা জানতে পেরে তোমার বাবা এখানে আসার সময় তারও একটা অ্যাক্সিডেন্ট হয়, সেও এখন হসপিটালে আছে। তবে তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না, আমি প্রতিদিন তোমাকে দেখতে আসবো। এভাবেই দেখতে দেখতে কয়েক বছর কেটে যায়। বর্তমানে রাজীব আর তার প্রেগনেন্ট স্ত্রী ঐশ্বরিয়াকে দেখানো হয়। রাজীব একজন পুলিশ ইন্সপেক্টর এবং সবেমাত্র সে এখানে বদলি হয়ে এসেছে, তাই থানার এক কনস্টেবল নারায়ণ তাকে নিতে এসেছে। রাজীব ঐশ্বরিয়াকে বাড়িতে পৌঁছে দিয়েই থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাজীব আর ঐশ্বরিয়ার আপনজন বলতে কেউ ছিল না, তাই ঐশ্বরিয়ার প্রেগনেন্সির সময় রাজীবই তার একমাত্র ভরসা।
নারায়ণ রাজীবকে বলে, এই শহরে সমস্যার কোনো শেষ নেই, সবার আগেই হলো নেটওয়ার্কের সমস্যা। তবে রাজীব নারায়ণের কথায় খুব একটা পাত্তা দিচ্ছিল না। তারা থানায় পৌঁছে জানতে পারে একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং একটি মেয়েকে থানায় ধরে আনা হয়েছে। ছেলেটি কন্টেন্ট বানানোর জন্য মেয়েটিকে ভয় দেখিয়ে তার সব গোপনীয় তথ্য নিয়ে নিয়েছে। এ কারণে মেয়েটির অভিযোগের ভিত্তিতে ছেলেটিকে ধরে আনা হয়েছে। ছেলেটা ভিডিও বানানোর জন্য আগেও অনেক মেয়েকে এক্সপ্লয়েট করেছে। তাই সব জানার পর পুলিশ ছেলেটাকে সাবধান করে এবারের মতো ছেড়ে দেয়। অন্যদিকে সূর্যের জুভেনাইল জেলে 10 বছর পূর্ণ হওয়ায় আজ সে মুক্তি পাবে। সেই সাথে এসআই সুন্দরামেরও চাকরির শেষ দিন সূর্য সুন্দরামকে বলে সে এতদিন 4 দেয়ালের মধ্যে বন্দী ছিল, তবে এবার সে মুক্ত। তাই এবার সে নিজের মর্জি মতো স্বীকার করবে। সূর্যের এমন কথায় সুন্দরাম বুঝতে পারে যাকে সে এতদিন শান্তশিষ্ট ভেবেছে তার মধ্যে অন্য কোনো মানুষ লুকিয়েছিল। এরপর জেল থেকে বের হওয়া মাত্রই সূর্য ছোটবেলার বন্ধু কিট্টুর সাথে দেখা করে। তারা দুজনে শিবান্নার সাথে দেখা করতে একটা আইস ফ্যাক্টরিতে আসে। সেখানে এসেই সূর্য শিবান্নার গলা চেপে ধরে তার বাবা মায়ের কথা জানতে চায়। সে জিজ্ঞেস করে তারা এখন কোথায় আছে, আর তুমি এতদিন আমার সাথে দেখা করতে যাওনি কেন? শিবান্না বলে, তোমার সাথে দেখা করার ইচ্ছা থাকলেও না যাওয়ার কিছু কারণ ছিল। সূর্য আবারও তার বাবা মায়ের কথা জানতে চায়। এবার শিবান্না তার বাবা মায়ের অস্থি এনে সূর্যকে দেয়। অর্থাৎ সূর্যের বাবা মা আর বেঁচে নেই। 10 বছর আগে যে লোকটা তার মাকে মেরেছিল তার চেহারাটা সূর্যের স্পষ্ট মনে আছে। তাই সে লোকটির একটি স্কেচ বানিয়ে বিভিন্ন জায়গায় তাকে খুঁজতে শুরু করে। অন্যদিকে রাজীব বাড়ি ফিরে দুজনের জন্য খাবার তৈরি করছে। তখনই ডিসিপি একটি কেসের ব্যাপারে কথা বলতে বারবার কল করে, কিন্তু রাজীব তার কল রিসিভ করছে না। সেই সময় টিভিতে একটি মেয়ের নিখোঁজের খবর দেখানো হচ্ছে। তাই ঐশ্বরিয়া রাজীবকে বলে, কলটা ধরো, গুরুত্বপূর্ণ কিছু হতে পারে। তবে রাজীব বলে, নিশ্চয়ই এখন আমাকে থানায় যেতে বলবে, এজন্যই আমি ইগনোর করছি। রাজীবের এমন ব্যবহারে ঐশ্বরিয়াও বুঝতে পারে রাজীব আর আগের মতো নেই। সে এখন অনেক বদলে গেছে। আসলে রাজীব একসময় অনেক নিষ্ঠাবান পুলিশ অফিসার ছিল, কিন্তু তার সততা ও নিষ্ঠার কারণে তাকে তেমন কোনো মূল্যায়নই করা হয়নি। সে অনেক মেডেল পেয়েছে, কিন্তু শেষমেশ তাকে ডিমোশন দিয়ে এই জঙ্গলের মধ্যে ট্রান্সফার করা হয়েছে এবং পুরাতন একটি কেসের তদন্তভার দেয়া হয়েছে। এজন্যই একসময়ের কর্মঠ অফিসার এখন সবকিছু ইগনোর করছে। এদিকে ডিসিপি বারবার কল করে রাজীবকে না পেয়ে কনস্টেবল নারায়ণের সাথে কথা বললে নারায়ণ রাজীবকে কল করে জানায় তাদের থানায় একটি মেয়ের মিসিং কমপ্লেন এসেছে। তবে রাজীব বলে, কাল এসে দেখব, এখন আমার সময় নেই। একটা মেয়ে নিখোঁজের কথা শুনেও রাজীব এভাবে ইগনোর করছে দেখে ঐশ্বরিয়া বেশ কষ্ট পায়। রাজীব তখন ঐশ্বরিয়াকে বোঝায়, এখন আমার সবথেকে গুরুত্বপূর্ণ হলে তুমি এবং আমাদের সন্তান। আমি এখন আর অন্য কিছু নিয়ে ভাবতে পারছি না। ঐশ্বরিয়াও বুঝতে পারছে এখানে ট্রান্সফার হয়েছে দেখে রাজীব মানসিকভাবে খুবই ভেঙে পড়েছে। তাই সে এখন সবকিছু থেকে দূরে থাকতে চাইছে। তবে নিজের পরিবারের প্রতি সে কোনো অবহেলা করছে না। ঐশ্বরিয়া প্রেগনেন্ট বলে তার যত রকম খেয়াল রাখার দরকার সে রাখছে। তাদের পরিবারে যেহেতু আর কেউ নেই, তাই রাজীবই সবকিছু দেখভাল করছে। এরই মধ্যে একদিন দুজন মহিলা পাহাড়ি জঙ্গলে একটি ডেড বডি দেখে পুলিশে খবর দেয়। নারায়ণ ঘটনাস্থলে পৌঁছা মাত্রই রাজীবকে জানিয়ে দেয়, কিন্তু রাজীব একদম হেলতে দুলতে আসছে দেখে নারায়ণ খুবই অবাক হয়। কেসের প্রতি রাজীবের কোনো আগ্রহ নেই, সে সিগারেট টানতে টানতে আসছে। নারায়ণ রাজীবকে বোঝাবার চেষ্টা করে মেয়েটাকে খুব নৃশংসভাবে খুন করা হয়েছে। শরীরের মাংসগুলো এমনভাবে কাটা হয়েছে মনে হচ্ছে কোনো কসাইয়ের কাজ। কিন্তু রাজীব নারায়ণকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসে এবং বলে, চলো থিয়েটারে গিয়ে মুভি দেখে আসি। তাদের যাওয়ার পথে নারায়ণ একজন লোককে দেখে তার পিছু করে। সেই লোকটা বেশ কিছু বেআইনি ব্যবসা করত। এই সুবাদে নারায়ণ লোকটার থেকে ঘুষ নেয়। অন্যদিকে সূর্য সব জায়গায় সাইমনের স্কেচ দেখিয়ে তখনও সাইমনকে খুঁজে যাচ্ছে। তবে অনেক খুঁজেও তাকে না পেয়ে একসময় সে একটি জলাশয়ের পাশে এসে বসে। তখনই সেখানে তার সাথে ছোটবেলার বন্ধু সিরি দেখা করতে আসে। সূর্য জেলে যাওয়ার পর বাবার নিষেধের কারণে সিরি আর কখনো সূর্যর সাথে দেখা করতে পারেনি।
তাই সূর্যের ছাড়া পাওয়ার খবর পেয়ে সে লুকিয়ে তার সাথে দেখা করতে এসেছে। তারা দুজন সারাদিন একসাথে সময় কাটিয়ে সন্ধ্যাবেলা সিরি সূর্যকে তাদের বাড়িতে নিয়ে যায়। সূর্য এখনো সাইমনকে খুঁজছে এটা শুনে সুন্দরাম বেশ ভয় পেয়ে ভাবে সামনে না জানি তার সাথে কি হতে চলেছে। পরদিন নারায়ণ থানায় যাওয়ার সময় পাহাড়ের ঢালে একটি জিপ দেখে সেটা চেক করতেই দেখে গতকাল যে ছেলেটির থেকে সে ঘুষ নিয়েছিল তারা এখন মাদক পাচার করছে। হাতে নাতে ধরে ফেলায় নারায়ণ তাদের থেকে অনেক টাকার ঘুষ দাবি করে, কিন্তু ছেলেটা স্পষ্ট জানিয়ে দেয় তারা নারায়ণকে 1 টাকাও ঘুষ দেবে না, কারণ সব কাজ তারা করছে কিন্তু মাঝখান থেকে নারায়ণ সব টাকা নিয়ে যাচ্ছে। নারায়ণ তাদেরকে ভয় দেখাতে রাজীবকে কল করে দ্রুত সেখানে আসতে বলে, তবে যতক্ষণে রাজীব পৌঁছায় ততক্ষণে ছেলেগুলো পালিয়ে গেছে। নারায়ণের কথা মতো তারা ছেলেগুলোর পিছু করে জিপটা খুঁজে পায়, তবে জিপে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি। এত বড় মাদক চালানের খবর পেয়েও রাজীবের মধ্যে সেসবের কোনো প্রতিক্রিয়াই নেই। তখনই ঐশ্বরিয়া কল করে জানায় আজ ডাক্তারের কাছে তার চেক আপে যাওয়ার কথা। রাজীব তাকে বলে, ঠিক আছে তুমি হসপিটালে চলে যাও, আমি এদিক দিয়ে যাচ্ছি। এরপর নারায়ণকে পথেই নামিয়ে দিয়ে রাজীব হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। নারায়ণ মনে মনে ভাবছে এই কেমন ইন্সপেক্টর, মার্ডার হলো সেখানেও ইনভেস্টিগেশন নেই, মাদক কারবারি ধরা পড়লো সেখানেও কোনো গুরুত্ব নেই, কেস আসার আগেই সেটা বন্ধ করে দিচ্ছে। অন্যদিকে সূর্য সাইমনকে খুঁজতে খুঁজতে একটি দোকানে এলে একটি ছেলে স্কেচ দেখে সূর্যকে জিজ্ঞেস করে, তুমি এই লোকটাকে কি করে চেনো? এটা শুনে সূর্যের মনে হয় ছেলেটি হয়তো সাইমনকে চেনে, তবে ছেলেটা সেটা অস্বীকার করে। কিন্তু বাইরে এসেই সে তার বসকে কল করে বলে কেউ ফটো দেখিয়ে আপনার খোঁজ করছে। তাই বস ছেলেটাকে সার্বক্ষণিক সূর্যের উপরে নজর রাখতে বলে। এদিকে সিরি বাড়ি থেকে বের হতেই কিছু একটা দেখে সূর্যকে কল করে বলে, তুমি যাকে খুঁজছো সে তো এখন রেস্টুরেন্টে বসে আছে। এটা শুনে ঠিকানা পাওয়া মাত্রই সূর্য দ্রুত সেখানে পৌঁছে যায়, তবে আসার পর জানতে পারে আসলে সূর্যকে এখানে আনার জন্য সিরি মিথ্যে বলেছে, কারণ সূর্য সবসময় নিজের কাজেই ব্যস্ত থাকে, তাই সিরি তাকে মিথ্যে বলে ডেকে এনেছে। এদিকে রাজীব ঐশ্বরিয়াকে নিয়ে হসপিটাল থেকে ফেরার পথে একই রেস্টুরেন্টে কফি খেতে ঢোকে। সূর্য ঐশ্বরিয়াকে দেখতে তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে এবং এই ব্যাপারটা রাজীবও খেয়াল করে। তার মনে পড়ে যায় একদিন থানা থেকে বের হতে গিয়ে রাজীবের সাথে সূর্যের ধাক্কা লেগেছিল, তাই সে ভাবে হয়তো সে কারণেই ছেলেটা ঐশ্বরিয়ার দিকে এমনভাবে তাকিয়ে আছে। সেদিন সন্ধ্যার পর সূর্য সিরিকে বাড়ির সামনে ড্রপ করে দেয়। সূর্যের ওপর নজর রাখা ছেলেটা তার বসকে কল করে জানিয়ে দেয় ওই ছেলের সাথে একটি মেয়েও আছে। তাই সূর্য চলে যাওয়া মাত্রই ছেলেটা বসের কথা মতো সিরিকে ফলো করতে শুরু করে। সিরি যখন বুঝতে পারে কেউ তার পিছু করছে তখনই সে সূর্যকে বারবার কল করে, কিন্তু সূর্য তখন রাজীবের বাড়ির পাশে জঙ্গলে দাঁড়িয়ে জানালা দিয়ে ঐশ্বরিয়ার উপর নজর রাখছিল, তাই সে সিরির কলগুলো বারবার কেটে দিচ্ছে। সিরি সূর্যের সাথে কথা বলতে না পেরে তার লাইভ লোকেশন পাঠিয়ে দেয়। এরপর ওই ছেলেটা যখন সিরিকে অপহরণ করে নিয়ে যায় সূর্য সেই লাইভ লোকেশন ফলো করে তাদের আড্ডায় পৌঁছে যায়। এখানেই জানা যায় ছেলেটার বসের নাম হলো রকেট। সূর্য আসার পরই রকেটের লোকেদের সাথে সূর্যের খুবই মারামারি হয়। এক সময় আঘাত পেয়ে সিরিও অজ্ঞান হয়ে যায়। সূর্য তাদের সাথে মারপিট করে অবশেষে সিরিকে মুক্ত করে নিয়ে আসে। দুজনেরই বেশ আঘাত লাগায় সূর্য দ্রুত সিরিকে হসপিটালে নিয়ে যায়। পরদিন সকালে তারা হসপিটাল থেকে বের হওয়ার সময় সূর্য দেখে একজন প্রেগনেন্ট মহিলা একা একা হাঁটতে পারছে না, তাই সে মহিলাটিকে অটো পর্যন্ত যেতে হেল্প করে। এরপর সিরিকে নিয়ে চলে যায়। অন্যদিকে রাজীব সেদিন থানায় পৌঁছানোর পর ঐশ্বরিয়া চেকআপের জন্য হসপিটালে যাচ্ছিল, তবে ঐশ্বরিয়া লক্ষ্য করে বাইকে কেউ একজন তাকে ফলো করছে, তাই সে দ্রুত রাজীবকে বিষয়টি জানিয়ে দেয়। রাজীব তখনই হসপিটালে এসে জানতে পারে ঐশ্বরিয়া এসেছিল ঠিকই, তবে চেকআপ করে চলে গেছে। এদিকে আবার ঐশ্বরিয়াকে ফোনেও পাওয়া যাচ্ছে না।
ঠিক তখনই নারায়ণ কল করে জানায় তারা জঙ্গলে আরেকজন গর্ভবতী নারীর ডেড বডি পেয়েছে। এটা শোনা মাত্রই রাজীবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে দ্রুত স্পটে গিয়ে দেখে আসলে সেটা ঐশ্বরিয়া নয়। সকালেই সূর্য যে মহিলাকে অটোতে উঠতে হেল্প করেছিল এটা সেই মহিলার লাশ। এরই মধ্যে ঐশ্বরিয়া বাড়ি পৌঁছে রাজীবকে কল করে জানায় তার ফোনে চার্জ না থাকায় ফোনটা বন্ধ হয়ে গিয়েছিল। সে এখন নিরাপদেই বাড়ি পৌঁছে গেছে। নারায়ণ রাজীবকে জানায় তারা খোঁজ করে জানতে পেরেছে এই মহিলা একাই হসপিটালে চেকআপের জন্য গিয়েছিল। সেখান থেকে বের হওয়ার পর কি হয়েছে কেউ বলতে পারে না। তবে এই ঘটনায় রাজীব মনে মনে খুবই ভয় পেয়ে যায়। তার মধ্যে ঐশ্বরিয়াকে হারানোর একটা ভয় কাজ করছে। অন্যদিকে সিরি লক্ষ্য করে সূর্য কিছু একটা নিয়ে ভীষণ চিন্তিত। কারণ জানতে চাইলে সে জানায় আজ তাকে থানায় ডেকেছিল কারণ পুলিশ প্রেগনেন্ট মহিলার খুনের বিষয়ে সূর্যকেই সন্দেহ করছে। হসপিটালের সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে সূর্য ওই মহিলাকে সকালে হেল্প করেছিল। তবে একই সিসিটিভি ফুটেজে আবারও দেখা যায় সূর্য মহিলাকে অটোতে উঠিয়ে দিয়ে আবারও হসপিটালে ফিরে এসেছে। তার মানে সূর্যকে সন্দেহ করার কোনো কারণ নেই। সব শুনে সিরি ধারণা করছে সূর্য যখন মহিলাকে হেল্প করেছিল তখন কেউ হয়তোবা তাদের ওপর নজর রাখছিল। ওই মহিলার সাথে যেটা ঘটেছে এর আগেও এমন ঘটনা ঘটেছিল। সিরি বলে এই ধরনের ক্রাইম যারা করে তারা কখনোই নিজেদের চেহারা দেখায় না। তারা নিজেদের আড়াল করে অন্যকে দোষী দেখানোর চেষ্টা করে। সূর্যের সাথেও হয়তোবা তেমনটাই হচ্ছে। সূর্য ভেবে বলে যদি এমনটাই হয় তাহলে আমি শিওর এখনো কেউ আমাদেরকে ফলো করছে। তাই সূর্য বুদ্ধি করে সিরিকে বলে এখন থেকে তুমি আর আমি একটু দূরত্ব রেখে চলবো। তুমি সবসময় আমার নির্দেশ মতো চলবে। আমাদেরকে খুঁজে বের করতে হবে কে আমাদের ফলো করছে। তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন দেখা যায় ঐশ্বরিয়া বাজার করে বাড়ি ফিরছে। ঐশ্বরিয়ার মেসেজ পেয়ে রাজীবও থানা থেকে বের হয়ে যায়। ঐশ্বরিয়া কিছু দূর যাওয়ার পরেই বুঝতে পারে হুডি পরা কেউ তাকে ফলো করছে। তাই ঐশ্বরিয়া দ্রুত রাজীবকে বিষয়টি জানিয়ে দেয়। তবে রাজীব পৌঁছানোর আগেই হুডি পরা লোকটি ঐশ্বরিয়াকে টেনে হিঁচড়ে জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সৌভাগ্যবশত এরই মধ্যে রাজীব এসে ঐশ্বরিয়াকে টেনে ধরে ফেলে। ততক্ষণে সূর্য এসে হুডি পরা লোকটিকে লাথি দিয়ে সেখান থেকে ফেলে দেয়। সূর্য নিজেও হুডি পরেছিল তাই রাজীব তার চেহারা দেখতে পায়নি। তবে সে স্পষ্ট বুঝতে পেরেছে এখন ঐশ্বরিয়াই হয়তোবা সিরিয়াল কিলারের পরবর্তী টার্গেট। এতদিন এই কেসটা গুরুত্ব না দিলেও এখন সেই কেসটাকে খুবই সিরিয়াসলি নেয়, কারণ এবার তার নিজের স্ত্রীর জীবনের প্রশ্ন। তাই এরপর থেকে সে বারবার মনে করতে থাকে ওখানে আসলে কি কি ঘটেছিল। এদিকে ওই ঘটনার পর সিরি সূর্যকে বলে আমার মনে হচ্ছে কেউ শুধু আমাকেই ফলো করছে। আসলে তোমাকে একটা বিষয় বলাই হয়নি। সেদিন রকেটের লোকেরা যখন আমাকে তাদের আড্ডায় আটকে রেখেছিল তখন সেখান থেকে পালানোর সময় আমি একটি বন্ধ ঘর দেখেছিলাম। ওই ঘরের ভেতর থেকে কোনো এক ব্যক্তি বারবার বলছিল আমাকে তোরা আর কত বছর এভাবে আটকে রাখবি। লোকটা বের হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল। সিরি ঘরের দরজা খুলে দিলে লোকটা তাকে দেখা মাত্র ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। মনে হচ্ছে এখন ওই ব্যক্তি সিরিকে ফলো করছে। অন্যদিকে রাজীব আগের মতো সিরিয়াস হয়ে গেছে দেখে ঐশ্বরিয়া এবার খুব খুশি হয়। সে রাজীবকে একটি খুশির খবর দেয় যে ডাক্তার আগামী মাসের ৭ অথবা ৮ তারিখ ডেলিভারির সম্ভাব্য ডেট দিয়েছে। এটা শুনে রাজীবও খুব খুশি। এরপর রাজীব থানায় গিয়ে খবর পায় রকেট নামের কোনো এক ব্যক্তি খুন হয়েছে। আসলে ওই রাতে সূর্য রকেটকে মারধর করার পর রকেটের মৃত্যু হয়েছিল। তার ডেড বডি এখনও সেখানেই পড়ে আছে। খবর পেয়ে পুলিশ সেখানে তদন্ত করতে যায়। নারায়ণ রকেটের সম্পর্কে জানায় রকেটের সাইমন নামের এক বন্ধু ছিল। ছোটবেলা থেকে কেউ যদি রকেটকে কাঁদাতো বা রকেটের সাথে কিছু করত তাহলে সাইমন তাকে কখনোই ছাড়তো না। এরপর বড় হয়ে তারা দুজনে একটি গ্যাং তৈরি করে। সময়ের সাথে সাথে পুরো গ্রামে তাদের গ্যাংটি অনেক বেশি পাওয়ারফুল হয়ে ওঠে। ছোটখাটো চুরি ছিনতাই থেকে শুরু করে বড় ধরনের যত ঘটনা হতো সবকিছুতেই ওরা দুজন জড়িত ছিল। একবার সাইমনের চোখ পড়ে জেনি নামের একটি মেয়ের ওপরে। রকেট এই বিষয়টি জানতে পেরে সাইমনের সাথে জেনির বিয়ে দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব নেয়।
জেনির বাবা ছিল একজন নেশাগ্রস্ত লোক, তাই রকেট তাকে প্রচুর মদ খাইয়ে বিভিন্ন লোভ দেখিয়ে সাইমনের সাথে মেয়ের বিয়ে দেওয়ার জন্য রাজি করায়। জেনিও ভালো করে জানতো ওদের বিরুদ্ধে যাওয়া কখনোই সম্ভব নয়, তাই জেনি বাধ্য হয়ে সাইমনকে বিয়ে করতে রাজি হয়েছিল। এরপর ধুমধাম করে সাইমন জেনিকে বিয়ে করে। বিয়ের পর ওরা অনেক আনন্দেই ছিল, কিন্তু গত 10 বছর যাবৎ সাইমন নিখোঁজ। সাইমনের সাথে কি হয়েছে সেটা আজ পর্যন্ত কেউ জানে না। আসলে 10 বছর যাবৎ সাইমন রকেটের কাছেই বন্দী ছিল, অর্থাৎ সিঁড়ির দরজা খুলে যাকে বের করেছে সেই ছিল সাইমন। সাইমনকে তারা এত বছর কেন আটকে রেখেছিল সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এদিকে রকেটের মৃত্যুটা সাইমন কোনোভাবেই মেনে নিতে পারছিল না। রকেটের মৃত্যুর জন্য যে দায়ী সাইমন তাকে কোনোভাবেই ছাড়বে না। অন্যদিকে রাজীব এবার উঠে পড়ে কেস তদন্ত শুরু করে। গত 8 থেকে 10 বছরে এখানে যত খুন হয়েছে রাজীব সবার ফরেনসিক রিপোর্ট জোগাড় করে জানতে পারে এরা সবাই ছিল নারী। এরপর রাজীব নারায়ণকে শহরে পাঠিয়ে সেখানে যতগুলো নারীর মিসিং কমপ্লেইন আছে সবগুলো জোগাড় করে। তবে সবগুলো ফাইল ভালো করে চেক করেও কোনোভাবেই কোনো লিঙ্ক খুঁজে পাচ্ছে না। কিন্তু রাজীব নিশ্চিত তারা নিশ্চয়ই কিছু একটা ক্লু মিস করে যাচ্ছে। সেই সময় ঐশ্বরিয়া খাবার বেড়ে দিচ্ছিল, তাই রাজীব ল্যাপটপটা সরাতে যাবে। তবে সেটা সরানোর সময় হঠাৎই রাজীবের মনে পড়ে সেদিন থানায় যে কন্টেন্ট ক্রিয়েটরকে আনা হয়েছিল তার একটি ভিডিওতে একটি মহিলা লাশ নিয়ে যেতে দেখেছে। তাই পরদিন সকালে সেই কন্টেন্ট ক্রিয়েটরকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করলে ছেলেটি জানায় সে কিছুদিন আগেই ভিডিওটি করেছিল। এই ভিডিওটি সেই আইস ফ্যাক্টরির যেখানে ছেলেটি রাতে ভিডিও করার সময় শিবান্না, সূর্য আর কিট্টুকে এক নারীর লাশ জিপে তুলতে দেখেছিল। তাই রাজীব এখন আইস ফ্যাক্টরির মালিক শিবান্নাকে সন্দেহ করে প্রথমে আইস ফ্যাক্টরিতে যায়। শিবান্না তখন ফ্যাক্টরিতে না থাকায় কিট্টু তাকে শিবান্নার বাড়িতে নিয়ে যায়। শিবান্নাকে ওই ভিডিওটি দেখানোর পর শিবান্না যেটা সত্যি সেটা স্বীকার করে। সেই লাশটি ছিল জানকী নামের এক মহিলার, আর এই জানকী হলো সূর্যের মা। এখানে সামনে আসে একটা লুকানো রহস্য। আসলে সূর্য যেদিন মুক্তি পেয়ে ফ্যাক্টরিতে এসেছিল সেদিন শিবান্না সূর্যকে যে অস্থিগুলো দিয়েছিল সেটা ছিল সূর্যের বাবার অস্থি। 10 বছর আগের ওই রাতের ঘটনায় সূর্যের মা জানকীর মৃত্যু হয়েছিল। তবে সূর্য তার মাকে অনেক ভালোবাসত, তাই শিবান্না ফ্যাক্টরির আইস স্টোরেজে জানকীর বডিটা সংরক্ষণ করে রেখেছিল। সূর্য আসার পর সে নিজের হাতে তার মায়ের অন্তিম সংস্কার করে। এই জন্যই সে রাতে তারা বডিটা শ্মশানে নিয়ে গিয়েছিল। জানকী কিভাবে মারা গিয়েছিল শিবান্নার কাছে সেই রহস্য জানা যায়। শিবান্না বলে সে ছিল এই আইস ফ্যাক্টরির কর্মচারী। সূর্যের বাবার নাম রামচন্দ্র এবং মায়ের নাম জানকী। তাদের একমাত্র সন্তান সূর্যকে নিয়ে তারা সবকিছু মিলে অনেক শান্তিতেই ছিল। 10 বছর আগে জানকী দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট হয়। গ্রামে যখনই কারো প্রসবের সময় হতো জানকী তাদেরকে সাহায্য করত। প্রত্যেকবারই জানকী সূর্যকেও তার সাথে নিয়ে যেত। কিন্তু এই হাসিখুশি পরিবারের উপর নজর পড়ে সাইমন নামের এক রাক্ষসের। সাইমনের স্ত্রী জেনি নিজেও তখন প্রেগনেন্ট ছিল, তাই জানকী জেনিকে দেখতে যেত। সেখান থেকেই সাইমনদের নজর জানকীর ওপর পড়ে। একদিন জানকী জেনিকে দেখতে এলে বাইরে থেকে রকেট আর সাইমন জানকীকে নিয়ে অনেক আজেবাজে কথা বলছিল। জানকী সেসব শুনতে পেয়ে সাইমনকে অনেক বকাবকি করে বলে, ঘরে এত সুন্দর স্ত্রী থাকতে অন্যের স্ত্রীর ওপর নজর দাও, তাদের নিয়ে এমন আজেবাজে কথা বলো, তোমাদের তো নরকেও জায়গা হবে না। সেদিন জানকীর এই ব্যবহারটা সাইমন বা রকেট কেউ মেনে নিতে পারেনি। এর কয়েকদিন পর সাইমন অনেক ধুমধাম করে জেনির জন্য বেবি শাওয়ারের আয়োজন করে। জেনি গোপনে কারো সাথে ফোনে কথা বলছে। সাথে সাথে সাইমন ফোনটি নিয়ে নেয় এবং জানতে পারে জেনির গর্ভে যে সন্তান সেটা তার নয়, বরং জেনির প্রেমিকের। অর্থাৎ জেনি তাকে ধোঁকা দিয়েছে। এটা জানার পর সাইমন আর নিজের রাগ ধরে রাখতে পারেনি। সে তখনই জেনির প্রেমিককে ধরে আনে এবং তাকে ধোঁকা দেওয়ার জন্য নিজের হাতে জেনিকে হত্যা করে। এরপর জেনির প্রেমিকের পুরুষাঙ্গ কেটে তাকেও হত্যা করে। সাইমন ততক্ষণে একটা রাক্ষসে পরিণত হয়েছে। তার কোনো হিতাহিত জ্ঞান বোধ ছিল না। দুজনকে মারার পর তার মনে পড়ে সেদিন জানকী তাকে খুব অপমান করেছিল। সেদিন ঘটনাবশত রামচন্দ্র বাড়িতে ছিল না। জানকী তার ছেলে
সূর্যকে নিয়ে একাই ছিল। এই সুযোগে তারা জানকীদের বাড়িতে ঢুকে সূর্যের সামনে জানকীকে হত্যা করে। চোখের সামনে মাকে এমন অত্যাচারিত হতে দেখে সূর্য কাচের বোতল দিয়ে সাইমনের মাথায় আঘাত করেছিল। তবে রকেট আগেই সেখান থেকে চলে যাওয়ায় সেদিন পুলিশের হাতে ধরা পড়েনি। কিন্তু সূর্য রকেটের কথা মনে রেখেছে। এই জন্যই সে 10 বছর পরেও রকেটের খোঁজ করছে। সবকিছু বলার পর শিবান্না বলে, এতদিন পুরো ঘটনাটা শুধুমাত্র এসআই সুন্দরামই জানত। এরপর রকেটের সহকারীকে থানায় এনে মারধর করলে সে সূর্যের ফটো দেখে চিনতে পারে যে সূর্যই রকেটকে খুন করেছে। নারায়ণ সাথে সাথে রাজীবকে বিষয়টি জানানো মাত্রই রাজীব সুন্দরামের সাথে দেখা করতে আসে। রাজীব তথ্য নিয়ে জানতে পেরেছে 10 বছর আগে অক্টোবরের 8 তারিখে সূর্য যে ঘটনা ঘটিয়েছিল সেই ঘটনার কোনো চার্জশিটই ফাইল করা হয়নি। কিন্তু তারপরেও সুন্দরাম সূর্যকে 10 বছরের জন্য কিশোর সংশোধনাগারে পাঠিয়েছিল। তাই রাজীব সুন্দরামকে জিজ্ঞেস করে, আপনার মতো একজন স্ট্রিক্ট অফিসার এই ভুলটা কি করে করলেন? সুন্দরামের কথা, ওই সময় সূর্যের বিরুদ্ধে কেস করার মতো বা ওকে ডিফেন্ড করার মতো কেউই ছিল না। এবার সবথেকে শকিং বিষয় জানা যায় যে সুন্দরাম আসলে জানকীর ভাই ছিল আর সূর্য তার ভাগ্নে। শিবান্না সুন্দরামকে পুরো ঘটনা জানানোর পর তারা বুঝতে পেরেছিল সূর্য বাইরে থাকলে তার জীবনের ঝুঁকি আছে। তাই সূর্যকে রক্ষা করা এবং তার সব দায়িত্ব এখন সুন্দরামের ওপরেই। এজন্যই সুন্দরাম কোনো কেস না থাকা সত্ত্বেও সূর্যকে নিরাপদে রাখতে কিশোর শোধনাগারে রেখেছিল। পরদিন সকালে থানার পুরনো সব কেস ফাইলের ডিটেলস খাতিয়ে দেখা যায় গত 10 বছরে এমন কিছু কেস রয়েছে যেগুলো এখনো সলভ হয়নি। সেই সকল কেসের ফরেন্সিক রিপোর্ট চেক করে জানা যায় ভিকটিম মহিলাদের সবাই প্রেগনেন্ট ছিল। আশ্চর্যজনকভাবে প্রতিটি ঘটনাই ঘটেছে 1 বছর পর পর ঠিক একই তারিখে। গত 10 বছরে 10টি একই ঘটনা ঘটেছে। আবার রকেটের আড্ডা থেকে পুলিশ যেসব কাগজপত্র পেয়েছিল তাতেও ঠিক একই তারিখ লেখা রয়েছে। এমনকি ওই সকল মহিলাদের ঠিক একই তারিখে মিসিং কমপ্লেন করা হয়েছিল। প্রথমে মিসিং হয়েছিল মমতা নামের একজন নারী। তারিখ ছিল 8ই অক্টোবর 2011। এরপর থেকে প্রতি বছর 8ই অক্টোবর একজন করে প্রেগনেন্ট মহিলা নিখোঁজ হয়েছে। তার মানে এটি একটি প্যাটার্ন তৈরি করে। প্রতিটা মহিলা ভিন্ন ভিন্ন জায়গা থেকে মিসিং হয়েছিল আর রকেটের আড্ডা থেকে যেসব ডেট পাওয়া গেছে সেখানে লেখা আছে মহিলারা মিসিং হয়েছে একদিন আগে, অর্থাৎ 7ই অক্টোবর। সবকিছু চেক করে রাজীব স্পষ্ট বুঝতে পারছে তাহলে রকেটের আড্ডা থেকে সকল পরিকল্পনা করা হতো। ডেটগুলো দেখে রাজীব এখন বুঝতে পারছে এই খুনির পরবর্তী টার্গেট হলো ঐশ্বরিয়া, কারণ ঐশ্বরিয়ার ডেলিভারি ডেটও 7 অথবা 8 তারিখে দেয়া হয়েছে। তাই রাজীব তখনই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যাওয়ার পথে ঐশ্বরিয়া কল করে জানায় তার লেবার পেন শুরু হয়েছে। তাই রাজীব বাড়িতে পৌঁছেই ঐশ্বরিয়াকে নিয়ে হসপিটালে যাচ্ছিল। কিন্তু পথে গাছ পড়ে থাকায় রাজীব যখনই গাছটি সরানোর চেষ্টা করে সেই সুযোগে সাইমন এসে ঐশ্বরিয়াকে অপহরণ করে নিয়ে যায়। এবার আমরা জানতে পারি সাইমন কেন এসব করছে। আসলে আজ থেকে 10 বছর আগে সাইমন যখন জানতে পেরেছিল তার স্ত্রী তাকে ধোঁকা দিয়েছে, সেই সময় নিজের প্রেগনেন্ট স্ত্রীকে হত্যা করে সাইমন যে আনন্দটা পেয়েছিল সেই আনন্দ উপভোগ করতেই সাইমন প্রতি বছর একই তারিখে একজন করে প্রেগনেন্ট মহিলাকে হত্যা করে। বাকি মহিলাদের হত্যা করে তার মনে হতো সে যেন তার স্ত্রীকেই বারবার শাস্তি দিচ্ছে। এবার ঐশ্বরিয়াকে হত্যা করে সে একই রকম আনন্দ পেতে চায়। কিন্তু সাইমন যখনই ঐশ্বরিয়াকে হত্যা করবে তার আগেই ঐশ্বরিয়া অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই সূর্য ঐশ্বরিয়াকে বাঁচাতে সেখানে পৌঁছে গেছে। এরপর সাইমন আর সূর্যের খুব মারামারি হয়। সূর্য এক সময় সাইমনকে হত্যা করে ফেলে এবং ঐশ্বরিয়াকে নিজের বাড়িতে নিয়ে যায়। অন্যদিকে রাজীব তার স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছে। তখনই নারায়ণ কল করে জানায় শিবান্না তাদেরকে যে গল্প বলেছে সে সবকিছুই মিথ্যা। ঐশ্বরিয়াকে সূর্য কিডন্যাপ করে তার বাড়িতে নিয়ে গেছে। এটা শোনামাত্র রাজীব সূর্যের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে সূর্য ঐশ্বরিয়াকে বাড়িতে আনার পর ঐশ্বরিয়ার জ্ঞান ফিরে আসে। ঐশ্বরিয়া তখন ব্যথায় কাতরাচ্ছিল। সূর্য ঐশ্বরিয়ার সামনে একটি বক্স খুলে তার মায়ের কিছু অলংকার এবং শাড়ি বের করে দেয়। মৃত্যুর সময় তার মা জানকী এগুলো পরেছিল।
সূর্য ঐশ্বরিয়াকে সেগুলো পড়তে বলে। ঐশ্বরিয়া হাত জোর করে সূর্যের কাছে নিজের প্রাণ ভিক্ষা চাইছে। তার তখন খুবই ব্লিডিং হচ্ছে, তাই সে ব্যথা সহ্য করতে পারছে না। এইদিকে সূর্য বক্স থেকে তার মায়ের একটা ফটো বের করে ঐশ্বরিয়াকে দেখিয়ে বলে, এই যে দেখো, আমার মা দেখতে ঠিক তোমার মতোই ছিল। এবার ঐশ্বরিয়াও বুঝতে পারে সূর্য কেন তাকে এখানে এনে তার মায়ের গয়না এবং শাড়ি পরতে বলেছে। আসলে ছোটবেলায় সূর্য যখন শেষবার তার মাকে দেখেছিল, তখন তার মাও প্রেগনেন্ট ছিল এবং এই শাড়ি গয়নাগুলো পরেছিল। এজন্যই সূর্য ঐশ্বরিয়াকে আগে সেসব পড়তে বলেছে, যাতে সে নিজের সামনে একবার তার মাকে দেখতে পায়। এ কারণেই সূর্য সেদিন ঐশ্বরিয়াকে রেস্টুরেন্টে দেখার পর থেকে তাকে ফলো করছিল। ঐশ্বরিয়া বিষয়টি বুঝতে পেরে জানকীর শাড়ি গয়না পরে সূর্যের সামনে এসে দাঁড়ায়। সূর্যের চোখের সামনে এখন পুরনো দিনগুলো ভাসছিল, কারণ সে তো তার মাকে দেখছে। এইদিকে ঐশ্বরিয়ার লেবার পেইন সহ্য করতে পারছে না দেখে এবার সূর্য তাকে বিছানায় শুইয়ে দেয়। সূর্যের মনে পড়ে তার মা একসময় মানুষের ডেলিভারি করাতো। সূর্য সে সময় তার মায়ের সাথেই যেত। তাই নিজের ওপর কনফিডেন্স রেখে সূর্য নিজ হাতে ঐশ্বরিয়া ডেলিভারি করায়। ততক্ষণে রাজীবও সূর্যের বাড়িতে পৌঁছে গেছে। রাজীবের শব্দ পেয়ে সূর্য যখনই দরজা খুলে দেয়, রাজীব সাথে সাথে সূর্যকে গুলি করে, কারণ সে তো ভাবছে সূর্যই আসল খুনি। অবশ্য ঐশ্বরিয়া রাজীবকে পুরো বিষয়টি খুলে বললে রাজীব বুঝতে পারে সে তাড়াহুড়ো করে কত বড় ভুল করে ফেলেছে। যেই ছেলেটা ঐশ্বরিয়া এবং তার সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চার জীবন বাঁচালো, রাজীব কিনা তাকেই মেরে ফেলেছে। এবার এসব দেখিয়েই সিন বর্তমানে চলে আসে। মুভির শুরুতে আমরা যে নারীকে তার মেয়েকে গল্প শোনাতে দেখেছিলাম, সেটাই হলো আসলে ঐশ্বরিয়া। ঐশ্বরিয়া এতক্ষণ সূর্যের গল্পটা তার মেয়েকে শোনাচ্ছিল। সবকিছু শুনে তাদের মেয়েও জানতে পারল তাদেরকে বাঁচাতে গিয়ে সূর্য সেদিন নিজের জীবন দিয়েছিল। তবে এই ঘটনার জন্য রাজীব আজ পর্যন্ত নিজেকে ক্ষমা করতে পারেনি। আর এটা দেখিয়েই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।